আজকের সংবাদ। সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মার। ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিলচর ঘুষি মারা হয়। সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মার। ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিলচর ঘুষি মারা হয়। ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে এক রোগী অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হচ্ছিলেন। তার চিকিৎসার জন্য ভর্তি করা হয় কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। যেহেতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সভাপতি চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না, তাই কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। সেটাই মনোমতো হয়নি রোগীর পরিবারের, আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে এবং রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে। ইতিমধ্যে পুলিশের কানেও ঘটনাটি পৌঁছেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েকজনের নাম নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন। কেউ জানিয়েছেন যারা এই কাণ্ডটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম হাসপাতালে মারধর ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছিল। हेलो हॉस्पिटल ये महाराज चलिए প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার টাটা স্টেশন থেকে হাওড়া রাউরকেল্লা পর্যন্ত বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন। সেই ট্রেন খড়গপুর স্টেশনে এসে পৌঁছালো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রবিবার টাটা স্টেশন থেকে হাওড়া রাউরকেল্লা পর্যন্ত বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন। সেই ট্রেন খড়গপুর স্টেশনে এসে পৌঁছালো। খড়গপুরের ডিআরএম KR চৌধুরী বলেন, খড়গপুর ডিভিশনে এটি তৃতীয় বন্দে ভারত ট্রেন। এর আগে হাওড়া থেকে পুরী এবং হাওড়া থেকে রাঁচি যাওয়ার বন্দে ভারত ট্রেন দুটি চালু হয়েছিল। এছাড়াও মালদা থেকে বেঙ্গালুরু যাওয়ার অমৃত ভারত ট্রেনও খড়গপুর ডিভিশনের উপর দিয়ে যায়। এর ফলে এই এলাকার মানুষ উন্নত ট্রেন পরিষেবা পাচ্ছেন। হাওড়া থেকে রাউরকেল্লা যাওয়ার পথে খড়গপুর, টাটা এবং চক্রধরপুর এই তিনটি স্টেশনে নামবে এই নতুন বন্দে ভারত। देते हुए हमारे आज के वंदे भारत ट्रेन के संचालक को मंडल रेल प्रबंधक महोदय अपने हाथों से कुछ देते हुए और उनका उत्साह बढ़ाते हुए इस वंदे भारत ट्रेन में यहाँ चल रहे हैं, उनका भी बहुत बहुत स्वागत। यह खड़गपुर मंडल के लिए बहुत गर्व का विषय है कि आज एक और वंदे भारत ट्रेन का माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के द्वारा शुभारंभ किया गया और उसी कड़ी में हावड़ा से राउरकेला जो वंदे भारत है ये अभी आपके सामने है और इसके राउरकेला से जो चलकर हावड़ा जाने वाली है वो भी 4 बजे इसी प्लेटफॉर्म पर आएगी। इसी गाड़ी के साथ खड़गपुर मंडल से होकर और संचालित की जाने वाली यह तीसरी वंदे भारत है। इससे पहले जैसे आपको पता है कि हावड़ा से पुरी और हावड़ा से रांची वंदे भारत खड़गपुर मंडल से होकर गुजरती है और अभी हावड़ा से राउरकेला तीसरी गाड़ी शुरू हुई है। इसके अलावा यहाँ से अमृत भारत ट्रेन भी गुजरती है, जो भारत की पहली अमृत भारत 2 ट्रेनें चली थी। उसमें एक मालदा से बेंगलोर वो वाया खड़गपुर है, जो खड़गपुर डिवीज़न के 6 स्टेशन पर रुकती है।
तो ये खड़गपुर डिवीजन के लिए और साउथ ईस्टर्न रेलवे के लिए पूरे गर्व का विषय है कि हमें इतनी प्रतिष्ठित ट्रेनें चलाने का मौका मिल रहा है और यहाँ के सभी नागरिकों को एक अच्छी उन्नत क्वालिटी की रेल सेवा का मौका मिलेगा। টানা নিম্নচাপে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এক প্রকার বন্যা দেখা দিয়েছে। তবে বেলদা এলাকায় বন্যা না দেখা দিলেও বেলদার বহু বাড়িতে জল জমতে শুরু করেছে হাইড্রেন পরিষ্কার না থাকায়। বেলদা শহরে ড্রেনের সমস্যা আজ দীর্ঘদিন। প্রশাসনের পক্ষ থেকে হাইড্রেনের জন্য টাকা বরাদ্দ হলেও কিছুটা কাজ হয়ে তা মুখ থুবড়ে পড়ে রয়েছে। টানা নিম্নচাপে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এক প্রকার বন্যা দেখা দিয়েছে। তবে বেলদা এলাকায় বন্যা না দেখা দিলেও বেলদার বহু বাড়িতে জল জমতে শুরু করেছে হাইড্রেন পরিষ্কার না থাকায়। বেলদা শহরে ড্রেনের সমস্যা আজ দীর্ঘদিন। প্রশাসনের পক্ষ থেকে হাইড্রেনের জন্য টাকা বরাদ্দ হলেও কিছুটা কাজ হয়ে তা মুখ থুবড়ে পড়ে রয়েছে। ফলে বেলদা অঞ্চল অফিসের সামনে থেকে বেলদা কালী মন্দির পর্যন্ত সমস্ত হাইড্রেনের মুখ আবর্জনা ফেলে বন্ধ করায় বাড়িতে জল ঢুকছে। আগে পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েকটি মুখ জেসিবি এনে পরিষ্কার করার চেষ্টা করলেও পরে আবার যেই অবস্থা হওয়ার তাই হয়েছে। ফলে টানা বৃষ্টিতে সেই হাইড্রেনের জল বিভিন্ন বাড়িতে প্রবেশ করছে। তবে কিছু ড্রেনের মুখ পরিষ্কার হলে অধিকাংশ জল যাওয়ার রাস্তা না থাকায় এই বিপত্তি। তবে শুধু বেলদা নয়, নারায়ণগড় ব্লক, দাঁতন 1, দাঁতন 2 ব্লকেও বিভিন্ন এলাকায় জল জমে বন্যা দেখা দিয়েছে। সুবর্ণরেখা নদীতে জল জমতে থাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে আবহাওয়া দপ্তর থেকে আগেই সতর্কতা জারি করা হয়েছে। आज बारिश और होगा बोल रहा है। নৌকা চালাচ্ছি, মুখ এদিকে করার দরকার নেই, ওইদিকে কর, মুখ ওইদিকে কর, এদিকে কখনো করে তাহলে বলবে ছবি তুলছে। বঙ্গোপসাগরীয় নিম্নচাপের প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে একটানা কয়েকদিনের বৃষ্টিপাতে পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, পিংলা প্রভৃতি ব্লকগুলি জেলার বন্যাপ্রবণ ব্লক হিসেবে চিহ্নিত। বঙ্গোপসাগরীয় নিম্নচাপের প্রভাবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে একটানা কয়েকদিনের বৃষ্টিপাতে পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর, পিংলা প্রভৃতি ব্লকগুলি জেলার বন্যাপ্রবণ ব্লক হিসেবে চিহ্নিত। একটানা বৃষ্টিতে নদীর উপচে পড়া জলের চাপের প্রভাব পড়ছে নদীর বাঁধে। প্রাক পুজো বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় চিন্তিত ওইসব এলাকার সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার সীমান্ত এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রামজীবনপুর চেকপোস্ট সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের 2 ধার তারাচুলি নদীর জলে প্লাবিত হয়েছে। প্রায় 250 থেকে 300 বিঘা ধানের ক্ষেত জলমগ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। তারা জানাচ্ছেন 3 দিন ধরে ধানের ক্ষেত জলের তলায় রয়েছে। জল ক্রমশ বাড়ছে। রাতে বৃষ্টি বাড়লে ডুবতে পারে আরও ধানের ক্ষেত। ফলে বড়সড় একটা ক্ষতির আশঙ্কা করেছেন তারা। আজকে তোকে দেখাবে।
চিল্টিগড় নদীটা কিরকম? নিম্নচাপের ফলে সকাল থেকে প্রবল বৃষ্টি, যার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় বাড়ছে জল। নিম্নচাপের ফলে সকাল থেকে প্রবল বৃষ্টি, যার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় বাড়ছে জল। উল্লেখ্য, নিম্নচাপের জেরে ভোররাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলাকে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশের রাজ্যেতে অনবরত বৃষ্টির ফলে ডুলুং কংসাবতী নদীর জলস্তর বাড়ছে। ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়াতে চাঁদাবিলার পুতরঙ্কি খালের জল বাড়ায় ঝাড়গ্রামের সাথে 12টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জামবনি ব্লকের গীতনিতে টানা বৃষ্টির ফলে রেলের আন্ডারপাসে জল জমায় যোগাযোগের পথ বিচ্ছিন্ন। অপরদিকে একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী। তার ফলে প্রতি বছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড়। আর তাতে জামবনি ব্লকের চিল্কিগড়, গীতনি সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারেও নিম্নচাপের বৃষ্টিতে সেই অবস্থা তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে এলাকার মানুষ। দাঁড়িয়ে রয়েছে একাধিক মাল বোঝাই লরি সহ ছোট্ট গাড়ি। অনেকে আবার ঘুরপথে চলে যাচ্ছেন জামবনির গীতনি আন্ডারপাসে জল জমার ফলে। টানা বৃষ্টিতে ডুবলো কজওয়ে, বন্ধ যোগাযোগ ব্যবস্থা। এলাকার বেশ কিছু জায়গা জল ঢোকার আশঙ্কা। সমস্যার সাধারণ মানুষ। ঝাড়গ্রামের রোহিণী কিংবা বেলিয়াবেড়া যাওয়ার এখন একমাত্র পথ এই বড়মারা সেতু। কিন্তু গতকাল থেকে নিম্নচাপের টানা অতি ভারী বৃষ্টিতে নদীতে ব্যাপক জল বাড়ায় জলের তলায় ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের গোয়ালমারা এলাকার বড়মারা কজওয়ে সেতুটি, যার ফলে প্রায় বেলিয়াবেড়া ও ঝাড়গ্রাম শহরে যাওয়ার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। পাশাপাশি প্রায় 10 থেকে 15টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা এই সেতু। কিন্তু ডুলুং নদীতে জল বাড়ার কারণে এই সেতুর উপর দিয়ে জল যাওয়ার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। উল্লেখ্য, গত 4 থেকে 5 বছর আগে ওই রাস্তার উপরে একটা সেতু ছিল, কিন্তু এই সেতুর একাংশ ভেঙে যাওয়ার কারণে বিকল্প এই ডুলুং নদীর উপরে কজওয়ে বানানো হয়, কিন্তু এতেও বিপত্তি। গতকাল থেকে অতি ভারী বৃষ্টির ফলে বিকল্প কজওয়ের উপর দিয়ে জল পারাপার করলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় বহু গ্রামের। তবে গতকাল থেকে বৃষ্টির ফলে জল বাড়ার পরিমাণ এতটাই যে কোনো সময় পার্শ্ববর্তী গ্রাম এলাকায় জল প্রবেশ করতে পারে বলে আশঙ্কা। পাশাপাশি জল বাড়ার কারণে এলাকার জমি মাঠে ডুবে গিয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেই ঝাড়গ্রাম শহরে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল আস্ত গাছ। বন্ধ যানবাহন চলাচল। উল্লেখ্য, নিম্নচাপের জেরে ভোররাত থেকে শুরু হয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি। ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলাকে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম শহরের 9 নম্বর রাজ্য সড়কের উপর চলন্ত পিকআপ ভ্যান গাড়ির উপর ভেঙে পড়ল আস্ত বিশাল গাছ। তবে অল্পের জন্য প্রাণে বাঁচল গাড়ির চালক সহ গাড়ির মধ্যে থাকা সকলে। বলে দেবেন একটু করে দিতে, এটা করে দিতে বলবে। আমরা কি সে তো আছিলে না। লোক চলেছে এজেন্সি কিছু খবর
কি মনে করছেন চাষের কতটা ক্ষতি? চাষের এখন এবছর প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখন ধান এই মোটামুটি কাঠি যা গোল হবার মুখে। এখন তো প্রায় মানে অর্ধেক লোকের জমি প্রায় শেষ, প্রায় 300-400 বিঘে এরিয়া শেষ এখন। এটা 2-3 দিন ডুবে আছে। 3 দিন ডুবে আছে এখন। এবার আজকে বেশি বাড়ছে, দেখা যাক এখন কি হয়। রাত থেকে জল বাড়তে পারে? রাত্রি জল বাড়তে পারে, যা বৃষ্টির অবস্থা। এটা কি খালনা নদী? নদী, এটা তারাজুলি নদী। এই নদীর জলে মোটামুটি কতটা ধানের জমি ডুবে আছে জলে? এখনো মোটামুটি 4-4 বিঘে। 400-500 ধরো। কি আশঙ্কা বাড়লে আরো বেশি হবে? কি আশঙ্কা কি করছে? আশঙ্কা এখন তো ভয়াবহ। এখন তো যা দেখছি আকাশের দুর্যোগতি, রাত্রে আবার বেশি করে বাড়তে পারে। আর হয়তো 200-100 বিঘে কিংবা 200-300 বিঘে আরো জমি প্লাবিত হতে পারে। কোনো গ্যারান্টি নেই। আর একটা মাছ ধরারও হিড়িক তো দেখা যাচ্ছে। মাছ তো ধরবে, এখন কি করবেন? পাবলিক ঘরে বসে থাকবে চুপচাপ। জমি তো ডুবেছে, কিন্তু মাছ তো সবাই পাবলিক ধরবে। এখন কি করবে? আপনার নাম? আমার নাম শেখ মনোয়ার আলী। বাড়ি বাক্সা। কৃষক। ভাগনাকে যেমন দেখাই দিবে বেলদা সার্কেল প্রাথমিক টিচার্স কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির 30তম সাধারণ বার্ষিক সভা রবিবার অনুষ্ঠিত হলো বেলদা গঙ্গাধর একাডেমিতে। এই দিনে সবাই হাজির ছিলেন সোসাইটির কর্মকর্তা সহ সদস্যরা। বেলদা সার্কেল প্রাথমিক টিচার্স কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির 30তম সাধারণ বার্ষিক সভা রবিবার অনুষ্ঠিত হলো বেলদা গঙ্গাধর একাডেমিতে। এদিনে সভায় হাজির ছিলেন সোসাইটির কর্মকর্তা সহ সদস্যরা। সোসাইটির সম্পাদক বিশ্বজিৎ থাবা সোসাইটির আয় ব্যয় সহ নানা তথ্য তুলে ধরেন সাধারণ সদস্যদের মধ্যে। এছাড়া হাজির ছিলেন বিদ্যাসাগর ব্যাংকের পক্ষ থেকে গৌরাঙ্গ সেনাপতি, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অনিমেষ দে, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির দিলীপ নন্দ সহ প্রমুখ। উল্লেখ থাকে এই কোঅপারেটিভ প্রাথমিক শিক্ষকদের ব্যাংক থেকে ঋণ দেন, আর সেই ঋণ তারা পরিশোধ করার পাশাপাশি প্রতি বছর ডিভিডেন্ড পান। এই ঋণ নিয়ে বহু শিক্ষক তাদের জীবনযাত্রার মান প্রশস্ত করেছেন। কম সুদে যেভাবে শিক্ষকরা ঋণ নিয়ে থাকেন তা অন্যান্য ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা হতো বলে দাবি করেন কোঅপারেটিভের কমিটির কর্তারা। শুরু হয়েছিল তার প্রতিষ্ঠাতা ময়নে বাবু, উপস্থিত আছেন কোঅপারেটিভ ব্যাংক মেদিনীপুর ও উক্ত ব্যাংকের বেলদা শাখার কর্মচারীদের সুপরামর্শ ও সমবায় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণের সহযোগিতাকে পাথর করি এগিয়ে চলা বেলদা সার্কেল প্রাইমারি টিচার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সদস্য শিক্ষক শিক্ষিকা বন্ধুগণের বিভিন্ন আর্থিক সমস্যা সমাধানের জন্য আমাদের এই সমবায় সমিতি শিক্ষক শিক্ষিকাগণের কাছে একটি বিশেষ স্থান দখল করে আছে।
অন্যান্য গ্রামীণ সুদখোরদের থেকে অপেক্ষাকৃত কম সুদে ঋণ প্রদান করতে এই সমিতি দায়বদ্ধতা। এই দায়বদ্ধতাকে মাথায় রেখে এবং শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনের উপর ভিত্তি করে আমাদের এই সমবায় সমিতি গত আর্থিক বছরে 4,61,56,000 টাকা এফডি লোন প্রদান করেছে। মোট 33 জন সদস্যকে 11 লক্ষ টাকা এসটি লোন ও 10 লক্ষ টাকা এইচডি লোন প্রদান করা হয়েছে। সমস্ত লোনী সদস্যদের বেতন বিদ্যাসাগর ব্যাংকে হয় লোনের টাকা আদায়ের ক্ষেত্রে কোনো বিশেষ কোনো সমস্যা হয় না। এইচডি লোনের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আগের তুলনায় সুদের হার কিছুটা কমিয়ে এইচডি লোনকে আকর্ষণীয় করে তুলতে চেয়েছে। তাছাড়া এইচডি লোন 10 বছর মেয়াদি শোধ করার প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে সুদের হারও তুলনামূলকভাবে অনেকটা কম। 17/3/2024 নতুন পরিচালনা সমিতি গঠিত হওয়ার পর গত আর্থিক বছর পর্যন্ত সমিতি তার অডিট প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এমনকি বর্তমান সময় পর্যন্ত সমিতির কত লাভ তার পরিষ্কার চিত্র সমিতি উদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমান মাস পর্যন্ত লেজার প্রদান, লেজার আপডেট ও ক্যাশ খাতা আপডেট সবই সম্পূর্ণ আছে। সমিতির হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রতি মাসে সদস্যদের লোন আপডেট দেওয়া হয়ে থাকে। হিসাবের ভিত্তিতে সাধারণ সভা খরচ, টিফিন, মিল, উপহার ও ডিভিডেন্ডের ব্যবস্থা করা হয়েছে। গত 1/4/2023 থেকে 31/3/2024 পর্যন্ত 7 জন সদস্যকে মোট 38,150 টাকা শেয়ার মানি ফেরত নিয়ে সদস্যপদ প্রত্যাহার করেছে এবং 16 জন নতুন সদস্য পদ গ্রহণ করায় সমিতির বর্তমান সদস্য সংখ্যা 298। অতঃপর এই বাৎসরিক সভা পরিচালনার ক্ষেত্রে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকে বেল্লা গঙ্গাধর একাডেমি কর্তৃপক্ষের জন্য যিনি সবচেয়ে বেশি কৃতিত্ব দাবি করেন তিনি হচ্ছেন যে নারায়ণগড়ের বিধায়ক মাননীয় সূর্যকান্ত অর্থা মহাশয়। কারণ আমাদের যে প্রাক্তন চেয়ারম্যান বিদ্যাসাগর ব্যাংকে ছিলেন, আমি একটা দীঘায় একটা মিটিংয়ে গেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে আপনার বিধায়ক যদি বলে দেয় যে উনি যদি বলে দেন যে বোর্ডিং হবে তার অনুমোদন নিয়ে আমাকে দিলেন, কিন্তু আমাদের গ্রামের উনি আমাদের সেই আবেদন সাড়া দিয়েছিলেন। আমি এবং প্রদীপ বাবু আছেন, আমরা গেছিলাম, বিধায়কের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন আপনাদের সোসাইটি আপনারা আপনাদের মতন চালান, আমার কোনো আপত্তি নেই বলে অনুমোদন দিয়েছিলেন। বলেই আজকে কিন্তু বেল্লা ব্রাঞ্চের আন্ডারে প্রায় সমস্ত ইসিএস এবং নারায়ণগড় পূর্ব এবং নারায়ণগড় ইসিএস এর কিন্তু আজকে বডি গঠন সম্ভব হয়েছে। যদি বডি গঠন না সম্ভব হতো তাহলে আমাদের কি করতে হতো না, আমাদের ইনকাম ট্যাক্স দিয়ে যেতে হতো এবং আমরা এই এজিএম এর ডিভিডেন্ড কিংবা গিফট দিতে অক্ষম হতাম। ধন্যবাদ। আমাদের সমস্ত কাজ করার চেষ্টা করে, এটা আমরা স্বীকার করতে নিতে বাধ্য হবো। 2 বছর যখন কোভিড চলে সেই সময় অনেক অভিভাবককে আমরা বলতে শুনেছি, মাস্টারমশাই সমাজের বড় ক্ষতি হয়ে গেল, আমার বাচ্চাটা স্কুলে যেতে পারেনি, বাচ্চাটা পিছিয়ে গেল। ওয়াকফ শেখাই তো শুধু শিক্ষা নয়, স্কুলের মধ্যে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকা, একটা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়া, মাস্টারমশাইদের কাছে প্রকৃত শিক্ষা পাওয়া, এটা থেকে তারা বঞ্চিত হয়েছিলেন। এটা তো সত্যি। একজন মা, এখানে অনেক দিদিমণিরা রয়েছেন, তাদেরও সন্ততি রয়েছে, নিজের সন্তানকে 8 ঘন্টা কোলে বসাতে পারেন না। পড়তে বসলে বললে তিনি বলেন, বাচ্চাটি বলে আমি চলে যাব, বসবো না, পড়বো না, টিভি দেখবো, খেলবো। কিন্তু একজন দিদিমণি কিংবা একজন মাস্টারমশাই 3.5 ঘন্টা 4 ঘন্টা একটা ক্যাম্পাসের মধ্যে কোথাও 60 জন, কোথাও 110 জন, কোথাও 15 জন, কোথাও একটা ক্লাসে 15 জন 20 জন ছাত্রকে 35 মিনিট 40 মিনিট ধরে কিন্তু বসিয়ে রাখছেন। এটা অবাস্তব। একটা বাচ্চাকে তার জন্ম দেওয়া মা বসাতে পারছেন না, অথচ এতগুলো বাচ্চাকে কোথাও 2 জন, কোথাও 3 জন মাস্টারমশাই কত সুন্দরভাবে কটা অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের ব্লকে, আমাদের জেলায়, যে বাচ্চা স্কুলে গিয়ে আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, খেলতে গিয়ে পড়ে গেছে, খেতে গিয়ে অসুস্থ হয়েছে, কখনো শোনেন। তো সেই জায়গায় মাস্টারমশাইরা ঋণ পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা অসুবিধা প্রয়োজনে শিক্ষকরা এই সমবায় সমিতির যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভীষণভাবে উপকৃত হই, আমি সহ আরো আমরা যারা আছি। কিন্তু এই সমবায়ের একটা দীর্ঘ ইতিহাস আছে, এই সমবায়ের বিভিন্ন ধরন আছে। আজকে সভ্যতার প্রাচীন লগ্ন থেকেই কিন্তু সমবায় প্রায় 200 বছর আগেও যদি আমরা আমার ইতিহাস পর্যালোচনা করে দেখি, আমরা পৃথিবীর বিভিন্ন দেশেই সমবায় আন্দোলন দেখতে পাই। কিন্তু সমবায়ের ভিন্নতা ছিল তখন কিছু সাধারণ মানুষ নিজেরা যুক্ত হয়ে সরকারি নিয়ম কানুনের বাইরে নিজেরা নিয়ম কানুন তৈরি করার মধ্য দিয়ে সমবায় আন্দোলন সারা বিশ্বব্যাপী গড়ে উঠেছিল। ভারতবর্ষেরও প্রথম দক্ষিণের রাজ্য কর্ণাটক থেকে এই সমবায় আন্দোলনের সৃষ্টি হয়েছিল। নিশ্চিতভাবে ব্যাংকের সঙ্গে যারা যুক্ত আছেন এই ইতিহাস সম্পর্কে তাদের আরো দীর্ঘ অভিজ্ঞতা আছে।
রবিবার ছিল 15ই সেপ্টেম্বর। এই দিনটিকে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হয়ে আসছে। রবিবার ছিল 15ই সেপ্টেম্বর। এই দিনটিকে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হয়ে আসছে। প্রকৌশলী দিবস হলো প্রকৌশলীদের অর্জন এবং সমাজে তাদের অবদান উদযাপন করার একটি দিন। এটি প্রতি বছর 15ই সেপ্টেম্বর ভারতে পালিত হয়। মুখ্যকুণ্ডম বিশ্বেশ্বর রায় জন্মের স্মরণে, একজন বিখ্যাত প্রকৌশলী এবং রাষ্ট্রনায়ক যাকে আধুনিক ভারতের জনক হিসেবে বিবেচনা করা হয়। সেই মতো বেলদা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও দিনটি পালন করেন। সকালে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ করেন। পরে সন্ধ্যায় তারা কেক কেটে দিনটি পালন করেন। হাজির ছিলেন সংগঠনের সভাপতি সুশীল পাত্র, সম্পাদক সুদীপ দাস, কমল কুণ্ডু, মিলন সরকার, গোপাল জানা, প্রেমাঞ্জন চন্দ, অনুপম অধিকারী প্রমুখ। তো সেই হিসেবে ভারতবর্ষে আজকের দিনটিকে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করা হয়। আমরা বেলদা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিবারের মতো এবারেও এই দিনটিকে পালন করছি এবং আমরা হাসপাতালে সুস্থ রোগীদের কিছু ফল মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে এটাকে অনুষ্ঠানটাকে করব। বর্তমান একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি সবাই। আজকে ডাক্তার, নার্স সহ সকলের নিরাপত্তার একটা সমস্যা, তবুও তার মধ্যে আমাদের ডাক্তাররা সহ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তারা সবাই চেষ্টা করছেন তাদের সাধ্যমতো। আমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে, আমরাও তাদের সঙ্গে সহযোগিতা করছি, সহযোগিতা করছি এবং এই দিনটাকে আজকে আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করছি। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর নায়েক, ওনাকে কিছু বলতে বলবো, তারপরে আমরা অনুষ্ঠান আসবো। এখন তো আজকে ইঞ্জিনিয়ার্স ডে, ভালো দিন। আপনারা প্রতি বছরই আছেন, আমি 2 বছর আপনাকে পেয়েছি, খুব ভালো লাগে। আপনারা আসেন, সবাই সমস্ত রোগী পরিজন সবাইকে আপনারা ফল মিষ্টি বিতরণ করেন, যথেষ্ট সহযোগিতা করেন। অনেক ধন্যবাদ এর জন্যে, আমি খুবই কৃতজ্ঞ। আর এখন একটু নিচে ব্যস্ত আছে, পেশেন্ট আছে। শুক্রবার বিকেলে মেদিনীপুরের ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে উন্নয়ন সংক্রান্ত দেখুন, এইটুকুই বলার যে প্রোটেস্টের মতো চলুক, আন্দোলনের মতো চলুক। আমরা কিন্তু বারবার বলছি, মুখ্যমন্ত্রীও বারবার বলছেন, আমরা যারা জনপ্রতিনিধিরা বারবার কিন্তু এটাই জুনিয়র ডাক্তারদের কাছে রিকোয়েস্ট করছি যে আন্দোলন তোমরা চালাও, তাতে কারো কোনো আপত্তি থাকতে পারে না, কারণ এটা তো আমাদের ডেমোক্রেটিক রাইট। কিন্তু তার সাথে সাথে পেশেন্টদেরকেও দেখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে অনেক পেশেন্টরা মারা যাচ্ছেন এবং সেটা আমরা কেউই চাই না, এমনকি আমাদের জুনিয়র ডাক্তাররাও সেটা চায় না। তো এটুকুই বলবো যে সবাই তোমরা কাজে ফিরে যাও এবং পাশাপাশি আন্দোলনটাও চলুক আন্দোলনের মতো, কারণ আমরা সবাই তো তিলোত্তমার জন্য জাস্টিস চাইছি। গোটা রাজ্য জুড়ে আমরা বলছি এটা যে আমরা জাস্টিস চাই। মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলছেন যে জাস্টিস তিলোত্তমাকে পেতেই হবে এবং তিলোত্তমা যাতে জাস্টিসটা পাক, সেই জন্য যেভাবে আমরা আওয়াজ তুলেছি এবং একটা ডায়লগ শুরু হয়েছে সেটা যেন না থেমে যায়। কিন্তু তার সাথে সাথে আমাদের তো আমাদের জুনিয়র ডাক্তারদের একটু পেশেন্টদেরকেও দেখতে হবে। হাসপাতালে রেগুলার কাজ যাতে শুরু হয় সেটা যেন হয়, আর রেগুলারিটিটা যেন আস্তে আস্তে ফিরে আসে। নিম্নচাপের বৃষ্টিকে উপেক্ষা করে কবি সাহিত্যিকদের ভিড়। ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাগনা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের আত্মপ্রকাশ এবং বিশিষ্ট সমাজসেবী তপনদের মা স্বর্গীয়া মঞ্জু দেবীর বিদ্রোহী আত্মার শান্তি কামনার জন্য স্মরণ সভা। পাশাপাশি বৃক্ষরোপণ করা হয় স্কুল প্রাঙ্গণে। বৃক্ষরোপণের মাধ্যমে ঝাড়গ্রাম জেলায় গঠিত হলো ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদ। পরিষদের সভাপতি স্বপন পান্ডা জানালেন,
ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে এই পরিষদ গঠিত হলো। বর্তমানে যেসব ছেলে মেয়েরা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন অথচ তাদের সেই লেখালেখি কোথাও বের হয় না, তাদেরকে নিয়েই আগামী দিনে কাজ হবে। আগামী দিনে জেলার বিভিন্ন স্কুলগুলিতে ভিজিট করা হবে এবং সাহিত্যের আড্ডা কম্পিটিশন হবে। সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কৃত করা হবে ছাত্র এবং ছাত্রীদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার আরটিএ সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী অনুপ মাহাতো, শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী বীরেন্দ্রনাথ সাহু সহ অনেকেই। আমি চাইব যে আমি একটু আগে বলছিলাম যে বিভিন্ন ভাষায় যাতে লেখা হয়, লেখাগুলো বিভিন্ন ভাষায়, যে যার মাতৃভাষাতে লেখা হলে আমি সুবিধা হবে মনে হয়। এবং এই সাহিত্য পরিষদ দীর্ঘজীবী হোক এবং ঝাড়গ্রাম জেলার যে সাহিত্য পরিষদ গঠন হচ্ছে আজকে থেকে, আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। এবং আমি চাইব যে আমাদের সংক্রান্তকের বিভিন্ন প্রান্তে এই সমস্ত অনুষ্ঠানগুলো, ছোট ছোট অনুষ্ঠানগুলো হোক। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার তরফ থেকে যদি কোনো সহযোগিতা থাকে, যদি আপনাদের প্রয়োজন হয়, আমি আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সহযোগিতা করবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।